পথ ঘুরে খয়ে খয়ে অন্ধকারে তোমার পথের দেখা পেয়েছি, আর হৃদয়ের মাঝে তোমায় কাছে আমি চেয়েছি। আজও হলো না বলা আমার না বলা কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। জাস্ট ওয়াও, অসাধারণ লাগছিল। মানে কিংবদন্তি শিল্পীর কিংবদন্তি দলের একটা মানে যুগে যুগে জনপ্রিয় একটা গান শুনছিলাম। আর এই গানের সাথে কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকের আয়োজন। আমি একটু দর্শকদের আমন্ত্রণ জানিয়ে আসি, তারপর আমি আপনাদের সাথে গল্প আড্ডায় মেতে উঠবো। দর্শক বুঝতেই পারছেন, এলআরবির গানে গানে শুরু হলো তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন। আর বরাবরের মতোই তো আপনাদের সাথে আছি আমি শেহরিন জেবিন। আর দর্শক, আমার আজকের অতিথি আমার সামনেই বসে আছেন এলআরবি ব্যান্ডের রোমেল, এবং তার পাশে বসে আছেন গিটারিস্ট বাপ্পি, এবং আমার ঠিক পাশেই বসে আছেন ড্রামার ফারাবি। এবং তিনজনকেই স্বাগত আজকের আয়োজন। এবং আপনাদের গানের সাথে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের আজকের প্রোগ্রাম। সো দারুণ একটা গান শুনছিলাম। ধন্যবাদ জয়বিন, কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো লাগছে আসলে আপনাদেরকে পেয়ে। কারণ আমার খানিকটা সময় অনেক দারুণভাবে কাটবে। আর যেহেতু রোমেল ভাই আমি আপনাকে পেয়ে গিয়েছি, এবং সাথে ব্যান্ডের আরো অনেক সদস্য রয়েছে, আরো দুজন সদস্য রয়েছে, স্পেশালি আমি আপনার কাছ থেকে সাথে আপনাদের কাছ থেকে একটু করে শুনবো, একটু বলতে চাই এলআরবি এবং আয়ুব বাচ্চু সম্পর্কে আজকের দিনে জানবো, সাথে ব্যান্ড সঙ্গীতের আদ্যপান্ত নানা গল্প শুনবো। কিন্তু ঠিক আছে, তার আগে একটু করে বলতে চাই, আমাদের এলআরবির প্রতিষ্ঠাবার্ষিকী গেল গত একদমই তাই, 5 তারিখ, 5 এপ্রিল এলআরবির প্রতিষ্ঠা বার্ষিকী গিয়েছে। এবং ভাবলাম যে যেহেতু আজকে আড্ডাবাজি হবেই, সো সেই আলোচনাটাও একটু করে সেরে নিব। ও এটা হচ্ছে, আর আমি যে লাইন আপটা করেছি, এলআরবি তো সারা জীবন সবার অন্তরে থেকে যাবে যতদিন পৃথিবী থাকবে। এলআরবি ব্যান্ডের কার্যক্রম বন্ধ, এটা বস ছাড়া তো এলআরবি আসলে সম্ভব না, দেখতেও সুন্দর লাগে না, আর স্যার আয়ুব বাচ্চুর বিকল্পও কখনো হবে না। এখন এই কারণে আমি চিন্তা করলাম যে গানগুলো তো থেমে যাওয়ার কোনো মানেই হয় না। তখন আমি আমার মতো আমার একটা লাইন আপ করলাম, যে কারণ আমি তো আমার গানগুলো এইভাবে করতে হলে আমার তো স্টেজে আমার মিউজিশিয়ান লাগবে। তখন আমি করলাম হচ্ছে রোমেলস, আমার নামেই আমি আমার একটা লাইন আপ করলাম। সেটাতে ও আমার ছেলে ফারাবি, ও ড্রামস বাজাচ্ছে, একটা বাপ্পি আমার খুব আদরের ছোট ভাই, এরা হচ্ছে গিটারে আছে। বসের খুব কাছের খুব আদরের ছিল সে, বাপ্পি। তো এরা হচ্ছে স্যার আয়ুব বাচ্চুর মানে মিউজিকের শরবত খাওয়ার মানুষেরা, এরা আয়ুব বাচ্চু ছাড়া কিচ্ছু বোঝে না। তো প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আজকে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বলতে গিয়ে আমার একটু মন খারাপ হচ্ছে। কেন? কারণ এই দিনটাতে আমরা কিন্তু চুপচাপ বসে থাকতাম না সবাই। বস বিশাল আয়োজন করতেন, খাওয়া দাওয়া, মেহমান সবাই আসতো না, এমন কোনো সেক্টরের মানুষ নাই যাদেরকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি দেখি নাই। তো এখন 2018-র পরের চিত্রটা কি হয়ে গিয়েছে? 2018-র পরের চিত্রটা অবশ্যই ভিন্ন হওয়াটা স্বাভাবিক, যেহেতু প্রাণপুরুষটাই তো নাই। সেহেতু এইসব দিনগুলো আসলে, ওনার জন্মদিন, মৃত্যুবার্ষিকী,
বা দলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী যে আসলে তখন খুব মন খারাপ হয়, কারণ তখন এইভাবে চুপচাপ নীরবে তো আমরা কেউ কাটাইনি তখন। আসলে আপনাদের যদি আমি বলি এই কষ্ট আসলে চলে যাবার মতো না, এই কষ্ট থাকবেই, বাট তার মধ্য থেকে আসলে ভালো যে মুহূর্তগুলো সেগুলো নিয়ে আসলে স্মৃতিচারণে রাখতে চাই। আর অবশ্যই আমাদের প্রিয় কিংবদন্তি শিল্পীর জন্য সবসময় আমাদের দোয়া থাকবে। সো আমি আসলে একটু করে যদি জানতে চাই একটা বিষয়, রুবেল ভাই আপনাকে পেয়েছি এবং বাপি ভাই আপনার কাছে আমি আসবো, ফারবির কাছেও আসবো। তো আমি যদি ভুল না করি, আমি যে তথ্যটা জানি 1991 সালের 5 এপ্রিল আইয়ুব বাচ্চুর হাত ধরেই চট্টগ্রামে আত্মপ্রকাশ করে লিটল রিভার ব্যান্ড এবং 6 বছর পর 1997 সালে এই ব্যান্ড দলের নাম বদল করে রাখা হয় লাভ রানস ব্লাইন্ড, সংক্ষেপে যেটা LRB। আমি জানতে চাই যে মানে এই নাম পরিবর্তনটা কেন? নাম পরিবর্তনটা হয়েছিল তোমার এই লিটল রিভার ব্যান্ড, LRB লিটল রিভার ব্যান্ড। এই লিটল রিভার ব্যান্ড নামে একটা অস্ট্রেলিয়ায় একটা ব্যান্ড ছিল। আচ্ছা, তো বস যখন জানতে পারলেন যে এই নামের একটা ব্যান্ড অস্ট্রেলিয়ায় আছে, তখন উনি এটা চেঞ্জ করে দিলেন লাভ রানস ব্লাইন্ড। লাভ আসলে কি রানস ব্লাইন্ড? হ্যাঁ, মনে লাভ হলো তো একটু বলি। ব্লাইন্ডলি রান করে। ওকে, স্মৃতিচারণে আপনার কাছেও আসবো, আপনার কাছ থেকেও আমি জানতে চাইবো, কারণ আপনিও কাছ থেকে দেখেছেন, যেহেতু আমাদের কিংবদন্তি শিল্পীর খুব কাছের একজন ছিলেন, খুব আদরের একজন ছিলেন। বাট তার আগে যদি আমি একটা গান শুনি, মানে গান শুনতে চাই, কারণ দর্শকরা কিন্তু হ্যাঁ, চলো। যখন ব্যান্ড দল থাকে তখন দর্শকরাও মানে মুখিয়ে থাকে যে ব্যান্ড সঙ্গীত শোনার জন্য। আমি তোমার দূরে থাকি, কাছে আসবে বলে, আমি তোমার কাছে আসি না, চলে যেতে হবে বলে, তোমাকে ভালোবাসি না, তোমাকে হারাবার ভয়ে, তোমাকে ভালোবাসি না, তোমাকে হারাবার ভয়ে। এ কেমন অনিয়ম কাঁদায় আমায় প্রতিক্ষণ, এ কেমন অনিয়ম কাঁদায় আমায় প্রতিক্ষণ। আহা জীবন, আহা জীবন, ফিরতে বড় ইচ্ছে করে, ফেরারি ওই পথটি ধরে, যেথায় তুমি দাঁড়িয়ে আছো বহু দূরের ঘরে, কণ্ঠে আমার হারাবার গান, অনেক পাওয়া অনেক পরে, পাওয়া পাওয়া গান হয়ে যায় অভিমানী ঝড়ে। এ কেমন অনিয়ম কাঁদায় আমায় প্রতিক্ষণ, এ কেমন অনিয়ম কাঁদায় আমায় প্রতিক্ষণ। আহা জীবন, আহা জীবন, আহা জীবন। অসাধারণ। আমি যতদূর জানি যে LRB ব্যান্ড যখন আমরা যখন আমাদের কিংবদন্তিকে হারালাম, তো তারপরই আপনার একটা নতুন দল নিয়ে আপনি এলেন, ব্যান্ড রোম্যান্স, এবং আপনাদের উদ্দেশ্যই হচ্ছে LRB ব্যান্ডকে উৎসর্গ করে আজীবন গান গেয়ে যাওয়া। হ্যাঁ, এবিকে উৎসর্গ করব আমার প্রত্যেকটা নিজের গান এবং হ্যাঁ, এই ওনার বিষয়টা গানগুলো। যদি আপনি একটু আমাদেরকে বলেন। এটা হচ্ছে আসলে আমি তো বেসিক্যালি আমি ড্রামার। এখন আমার বস
চলে যাওয়ার পর আমার, কেন মনে হলো যে এরপরে আপনি আলাদা ব্যান্ড করবেন বস চলে যাওয়ার কারণ পরে? বসকে ছাড়া আমরা কেউই এলআরবি নিয়ে এগুলো সম্ভব না। এলআরবি আর এবি ওতপ্রোতভাবে জড়িত। এই ব্যান্ড উনাকে ছাড়া কোনোভাবেই সম্ভব না, উচিত হবে না। তখন আমি চিন্তা করলাম, তার মানে কি জেবিন গাইবে, রুম্মান গাইবে, রানা ভাই গাইবে, ওনারা ভালোবাসার থেকে গাইবে, আমি দায়িত্ববোধ থেকে গাইব। আচ্ছা, কারণ মঞ্চে উনি মঞ্চ পাগল মানুষ ছিলেন, দর্শকরা ছিল হচ্ছে ওনার নিঃশ্বাস। উনি সবসময় বলতো যে শো, প্র্যাকটিস এগুলা না হলে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল ওনার কাছে। আমি প্রচুর বকা খেয়েছি, প্র্যাকটিস করতে আসতাম না নিয়মিত। এই জন্য তুই তো অনেক বড় হয়ে গেছিস। আইয়ুব বাচ্চু কিন্তু এখনও বড় হয় নাই। আইয়ুব বাচ্চু এখনও শিখছে, গিটারও বাজাতে পারে না এখনও ঠিক মতো। আমি শিখছি, কিন্তু তোরা তো হয়ে গেছিস। তো এখন এগুলো খুব মনে পড়ে, এবং আমার একজন অভিভাবক তো থাকা জরুরি ছিল। খুব জরুরি। এবং আমি পারফেক্ট একজন অভিভাবক পাইছি। মানে ওনার মতো অভিভাবক সবার জুটে না আসলে কপালে। শুধু গান বাজনা না, তুমি তোমার এই জীবনযাপন তুমি কিভাবে কাটাবা, তুমি কি করতে চাচ্ছ কালকে, এগুলো আমি ইনডিসিশনে কোনো কিছু আমি ইনডিসিশনে ভুগলে আমি ওনাকে জিজ্ঞেস করতাম, বস আমি এটা ডিসাইড করতে পারছি না কী করবো। উনি সুন্দর করে সমাধান দিত, বাহ, এবং অনেককেও সমাধান দিতে দেখছি আমি, এটা কর, এভাবে কর। এই গল্পগুলো আরো শুনবো। আমি একটু বাপ্পি ভাইয়ের কাছে আসতে চাই। আপনি একটু বলুন না, আপনি তো কাছ থেকে দেখেছেন তাকে, জি। মানে তার সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে? সেই দিনের গল্পটা নিশ্চয়ই মনে আছে। প্রথম পরিচয় আসলে এটা তো ছোটবেলা থেকে ওনার কনসার্ট দেখতে যেতাম। টেপসি আচ্ছা। কনসার্ট হতো, বেনসন অ্যান্ড হ্যাজেস কনসার্ট হতো চিটাগাংয়ে। আমাদের একটা ছোট ব্যান্ডও ছিল। ওনাদেরকে আসলে, ওনাকে সাধনা, উনি তো একটা ইনস্টিটিউট, স্বাভাবিক ওনার সান্নিধ্য পাওয়া, ওনার কাছে যাওয়ার চেষ্টা সারা জীবনে ছিল। তো যেতে একদিন স্বপ্ন পূরণও হলো যে ওনাকে সামনে থেকে দেখবো, সামনে থেকে কথা বলবো। আসলে দূর থেকে যা ভাবতাম যে উনি কথা বলতে পারবো বা কি, একটা হেজিটেশনের মধ্যে থাকতাম। তো এটা 2011-এ গেট সেট রক, নেসক্যাফে গেট সেট রকের মাধ্যমে আমার ওনার সান্নিধ্যে এবং খুব কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হলো আর কি। আচ্ছা, তো নেসক্যাফে গেট সেট রক যখন আমি গেলাম, প্রথম ওনার সামনে থেকে দেখলাম এবং অডিশন দিলাম। প্রথম চিটং থেকে অডিশন দিয়ে যখন ঢাকায় আসলাম, ঢাকায় ফার্স্ট অডিশন, উনি বাপ্পাদা সবাই ছিল, জাজে ছিল, উনি জাজম্যান ছিল, পিলু খান, বাচ্চু ভাই আর বাপ্পাদা। তো আমি কভার একটা গান করার পরে উনি ভালো বললো, সব কিছু বললো। আসলে আমি তো এখানে বাজাতে আসি না, আপনাকে দেখতে আসছি, এটা বলছে। আমাকে দেখে কোনো লাভ নেই, হ্যাঁ, এইভাবে বলছে আমাকে দেখে কোনো লাভ নেই, কাজটা আগে মেন, আগে ভালো করে গিটার বাজাতে হবে, ভালো করে মিউজিক করতে হবে, হ্যাঁ। এরপরে এগুলো আমাকে ফাপড় টাপড় দিল অনেক। তো আমি আবার ব্যাক স্টেজে গিয়ে পরে বলছে আসলে অনেক কিছু বলতে হয় টিভি চ্যানেলে, বললাম আর কি, হ্যাঁ, কিছু মনে করিস না, তোকে তো চিনি আমি আগে থেকে। আমাকে তানিম ভাই ছিল আমাদের গ্রুমার, তানিম ভাই, তানিম ভাই মানে তোমার তানিম ভাই সোলসের ছিলেন, আচ্ছা, ছিল তানিম ভাই, ওয়ান্ডারফুল মিউজিশিয়ান। ওয়ান্ডারফুল মিউজিশিয়ান। তো ওনারা গ্রুমার ছিলেন আমাদের। তো এইভাবে করে বলতে, বস অনেক কিছু বলে, কিছু মনে করিস না। আর বস থেকে আমাদেরকে, মানে পরে এই কয়েকটা এপিসোড করার পরে যখন আমি ডেঞ্জার জন্য পরে ওনাদের মার্কে উঠে যেতাম, এলিমেন্ট হচ্ছে না এলিমেন্ট, হ্যাঁ, এরকম করতে করতে, তো তখন উনি একসময় দেখলাম যে খুব ফ্রেন্ডলি আচরণ শুরু করলো। ফ্রেন্ডলি মানে আমার মনে হয় আমি ওনার সঙ্গে একসাথে বড় হয়েছি ছোটবেলা থেকে, এমন একটা মানে ব্যাপার হয়ে গেল। ওনার গুণগুলো ছিল, যেমন তোমার দেখো, তুমি এখন তো বসকে পাওনি। আমি আসলে ওনাকে এই আমার প্রফেশনে আসার পরে পাইনি, বাট আমি যদি ছোট্ট একটা মেমোরি 2 লাইনে শেয়ার করি। আমি যে কলেজে পড়ালেখা করেছি সেটার মানে 25 বছর পূর্তির একটা প্রোগ্রাম হয়েছিল। হ্যাঁ, আমি ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট। তো সেই আয়োজনে তিনি স্টেজ পারফরমেন্স করেছিলেন এবং সেখানে আমারও পারফরমেন্স ছিল। সবকিছু মিলে আমি ওইখানে অল্প সময়ের জন্য ওনার সান্নিধ্য অল্প সময়ের জন্য পেয়েছিলাম, বাট তখন আসলে আমি ক্যারিয়ারের সাথে যুক্ত ছিলাম না। তো যতটা সময়, কম সময় দেখেছি, উনি না খুব দারুণভাবে ইন্সপায়ার করে মানুষকে, হ্যাঁ, প্রশংসা করে। থাকলে তুমি দেখতা যে হ্যাঁ, তিনি যে কিংবদন্তি একজন এত বড় শিল্পী, সেটা আমি দেখলাম যে তার মধ্যে এটা না, তিনি আরো মিলে মিশে যায়, আরো মানে আমি তো একজন প্রজন্ম হিসেবে সে মানে আগামী প্রজন্মকে সে কথার মাধ্যমে আরো ইন্সপায়ার করে, এই বিষয়টা আমি তার মধ্যে থেকে পেয়েছি। হ্যাঁ, এটা আসলে প্রথম দিন ডেলিভারি ভালো, মানে ওনাকে দেখে ভয়ে ডেলিভারি আসছে না আমার, আমি যে প্লে করবো
তো পরবর্তী যখন আমার ভালো ডেলিভারি দেখছে বা আমি ভালো করছি দেখছে, তখন উনি অনেক ফ্রেন্ডলি হয়ে গেল এবং এরপর আমার সঙ্গে শুদ্ধ ভাষায় কথাই বলে না। হ্যাঁ, উনি চিরাঙের Direct চিরাঙের লোক ভাষায় কথা পেলে বলা শুরু করলো। তোমার ওই যে আছে না কিছু নিজের অঞ্চলের মানুষ পেলে হ্যাঁ, মানে উনি আঞ্চলিক ভাষায় কথা বলে এবং উনি অনেক খুব আন্তরিক পছন্দ হলে করেন। কথাটা হ্যাম্পেল এবং খুব এইভাবে বলে। আন্তরিকভাবে সে মানুষের সাথে কথা হ্যাঁ, বলতো। অনেক আন্তরিক হয়ে গেলে তারপর উনি চিটাঙ্গা ভাষায় কথা বলে। তখন আমার সঙ্গে কিন্তু আর শুদ্ধ ভাষায় কোনোদিন কথা বলা নেই। যখন আমি ওনাকে ফোন দিতাম স্টুডিও থাকতে, আয় কেন ফোন দিত তোরে, হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল উনি। এরকম ছিল। ইনফ্যাক্ট আমি বলি একটু ভয় পাচ্ছিলাম যে একটা ছবি তুলতে যাব আমি বসের কাছে, আমি বলার আগে সে বলছে এই ও তো দাঁড়িয়ে আছে, এই দাঁড়াও দাঁড়াও ছবি তুলো, এরকম মানে সে উনি এতটা এরকম ছিল, হ্যাম্বল, হ্যাঁ। এতটা অমায়িক। আমি যদি একটু ফারাবের কাছে আসি, আমি যদি ভুল না করি ফারাবের জন্মদিনটা কবে? ফারাবির জন্মদিন একটা মানে ওর শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো। যতদূর জানি যে বাচ্চু ভাইয়ের জন্মদিন আর ফারাবির জন্মদিন একই হ্যাঁ, দিনে। ইয়েস, এক্স্যাক্টলি। আমি তো তোমার কাছে শুনতে চাই ফারাবি, আমি তোমাকে তুমি করে বললাম হ্যাঁ, অবশ্যই। যে তো তুমি এই প্রজন্মের, তোমার কাছে মানে এলআরবি এবং আয়ুব বাচ্চু তুমি কিভাবে দেখো? ওনাকে আমি দেখি নট অনলি বাংলাদেশ, নট অনলি এশিয়া, বাট আমার কাছে হি ইজ দ্য গ্রেটেস্ট রক স্টার টু এভার লিভ অন দিস প্ল্যানেট, অথবা এনি ইউনিভার্স, নট জাস্ট মানে শুধু এই পৃথিবীতে না। ওনার মতো এরকম একটা হাম্বল মানুষ, এত ভালো একজন মানুষ, আর ওনার গিটারিংয়ের কথা নিয়ে বলার যোগ্যতা আসলে আমাদের কারোই নাই। তো এমন মানে ওনার মতো আসলে কেউ হয় না, ওনার মতো কেউ হয় না। ওকে খুব আদর করতো যে হ্যাঁ, আমি এটাই একসাথে, এই হ্যাঁ, জায়গাটায় জন্মদিন আসতে হতো যখন চাচ্ছিলাম। ও মনে ওর খারাপ লাগতেছে, যাই হোক ও বস যখন চলে গেলেন তখন ওকে আমি কোনোভাবে নিতে পারিনি কবরস্থান পর্যন্ত। আমি বললেন, না আমি যাবো না। ওই ওই প্রসঙ্গে আসবো মানে আমি জানতে চাচ্ছিলাম যে নিশ্চয়ই বাচ্চু ভাইয়ের সাথে দেখা হয়েছে, এবং আমি অবশ্যই। যদি ভুল না করি প্র্যাকটিস প্যাডে বাজানো হয়েছে কি? প্র্যাকটিস প্যাডে আমার বাজানো সৌভাগ্য ওনার সাথে হয়নি, কারণ তখন আমার বয়স আরো অনেক আরো কম অনেক ছিল। ছোট, বাট যাওয়া তো হয়েছে হ্যাঁ, ওনার অবশ্যই। ওখানে। আমার সেই কোনো- মেমোরিজ একটু যদি শেয়ার দিতে। আমার কোনো বার্থডে আমি ওনাকে ছাড়া কাটাইনি। মানে উনি যতদিন বেঁচে ছিলেন আমাদের মাঝে, আমার প্রত্যেকটা বার্থডে আমি ওনার সাথে আমার কেক কাটার সৌভাগ্য হয়েছে, ওনার সাথে ছবি তোলার সৌভাগ্য হয়েছে, ওনার কনসার্টে ওনার সাথে ব্যাক স্টেজে বসে ওনার সাথে গল্প করার সৌভাগ্য হয়েছে। সো আমি নিজেকে আসলে অনেক লাকি মনে করি এগুলোর জন্য। ওই তোমার বাজানোর যেটা, এটা হচ্ছে তোমার আমাদের বুয়েট একটা শো ছিল। আচ্ছা, তো বসের পারমিশন আমি বস ফারাবি খুব আপনাকে বলতে বললো যে তোর খুব ইচ্ছা আপনাকে কাছ থেকে দেখবে, স্টেজে দেখবে। বললাম ঠিক আছে নিয়ে চল। তো বুয়েট রাত 3টা কিন্তু তখন বুয়েটের শোগুলো তো একটু লেট করে শুরু হয়। তো এর আগে আমরা অফিস রিপোর্ট করলাম, করে ড্রয়িং রুমে বসে আমাদের সব, আমরা অনেক সময় ওই সোফার উপর প্র্যাকটিস করতাম। বস একটা অ্যাকোস্টিক গিটার নিত, আর আমরা হ্যাঁ বাজা বল, আমি সোফায় বুঝে নিতাম এরকম করে ড্রামটা। তো ওকে বললো যে কী গান তুলছিস তুই, নাকি ড্রাম বাজাস? তো যে ও আবার আদর, ও আঙ্কেল বলতো না, চাচু বলতো, বস বাবা ডাকতো। বস মানে বাবা। ছোটবেলায় হ্যাঁ। মানে বাবার বস, তো ওইটাকে মানে বস বাবা বলতে বলতে আসলে এটা অভ্যাস হয়ে গেছে। তো বললো যে আচ্ছা তাই নাকি, কী গান তুলছিস? তো আমাদের একটা খুব টাফ তখন, ও যে বয়সে গানটা বাজাচ্ছে বন্দি জেগে আছে, বলছে বন্দি জেগে আছে গান তো তুলছিস তুই? বলছে, জি আমি তুলছি। এবং সে মাসাল্লাহ খুব ভালোভাবে বাজালো। আমাকে তখন বস বললো তুই বাদ কালকে থেকে, ও বাজাবে। আমি বলছি, জি বস কোনো অসুবিধা নেই। আসলে Okay, আমার একটা একটা- কথা আমি বলবো, মানে আমার কথা শেষ করব, মানে আমার কখনো স্টেজে বাজানোর মানে সেই স্পার্কটা আমার ছিল, মানে হ্যাঁ বাবা ড্রাম বাজায় ছোটবেলা থেকে দেখি, মানে ওভাবে হ্যাঁ ড্রাম বাজাচ্ছি, কিন্তু এই যে ওই দিনে ওনার সামনে বাজানোর পরে একটা যে স্পার্ক জাগে যে হ্যাঁ আমি স্টেজে বাজাবো, তো ভেতর থেকে যে একটা ইচ্ছা হ্যাঁ পোষণ যে হ্যাঁ করেছো। আমি স্টেজে ড্রাম বাজাবো, এটা like উনি না থাকলে হয়তো আমার আজকে স্টেজে ড্রাম বাজানো হইতো না। তো হ্যাঁ উনি আমার লাইফে মানে মিউজিক ক্যারিয়ার তো এখনো শুরু হয়নি, বাট মানে আমি যতটুকু করি আজকে যা আছি আমি ওনার জন্যই আছি আসলে। আমার একটা নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলে, বুঝতেই তুমি কষ্ট কাকে বলে, কষ্ট কাকে বলে। আমার একটা নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলে, বুঝতেই
কাকে বলে কষ্ট কাকে বলে আমার নষ্ট হওয়া একটা পলক নিজের চোখে তুলে দিলে আমার নষ্ট হওয়া একটা পলক নিজের চোখে তুলে নিলে বুঝতেই তুমি কষ্ট কাকে বলে কষ্ট কাকে বলে আমার একটা নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলে বুঝতেই তুমি কষ্ট কাকে বলে কষ্ট কাকে বলে এলআরবিতে যুক্ত হওয়াটা কিভাবে আপনার প্রথম, আর সাথে বাচ্চু ভাইয়ের সাথেও তো আপনার দেখা হয়েছিল, প্রথম দেখার সেই গল্প, এইসব মেমোরিজটা শুনতে চাই। বাচ্চু ভাই যখন চিটং যেতেন তখন আমরা একটা ব্যান্ড করতাম স্টিলার। আচ্ছা, তখন আর উনি তো আমার স্বপ্নপুরুষ, উনি আসছে শুনলেই কিন্তু দৌড় দিয়ে উনি একটা হোটেল তখন ছিল, হোটেলটাও নাই এখন, সিটি ইন একটা নামে একটা হোটেল ছিল, ওখানে উঠতেন। আমি চাতক পাখির মতো মানে অপেক্ষা করেই থাকতাম হা করে এরকম, যে উনি আসবে কখন, উনি নামবে আচ্ছা। কখন, এক নজর একটু দেখবো। ও মাই গড। হ্যাঁ, এরকম অনেক কলেজে, সিটি কলেজ, চিটাগংয়ের সিটি কলেজ খুব নামকরা কলেজ, তো ওখানে এলআরবি তখন মিল্টন ভাই বাজাতেন, মিল্টন আকবর, আমাদের শ্রদ্ধেয় শওকত আকবর সাহেবের ছেলে। তো উনি, মিল্টন ভাই নাই এখন পৃথিবীতে, উনিও চলে গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমার ফেভারিট দুজন ড্রামার বাংলাদেশে, একটা মিল্টন ভাই, আরটা হচ্ছে আমার আইডল এহসান এলাই ফান্টি ভাই, জেমস ভাইয়ের সাথে যিনি বাজান। তো ওই সিটি কলেজে শো দেখতে গিয়ে আমি অনেক নেতার মানে লাঠির বাড়িও খাইছি আমি, কিন্তু তারপরও আইয়ুব বাচ্চুকে আমার দেখতে হবে, উনি কি করতেছে। আমি দুদিন ঘাড় নাড়তে পারিনি একদম, কারণ কোনো জায়গা নেই। লাঠির বাড়ি কি আমি ওই তোমার ওই কি বলবো ফাউন্ডেশনটা হয়েছে আর কি মাত্র পাশে একটা, তো ওটার উপরে উঠে গেছি আমি, উঠে ড্রাম কিভাবে বাজাচ্ছে আর ড্রামসের সাথে বস কি করতেছে আসলে এটা দেখার জন্য, শেখার জন্য আপনি এই হ্যাঁ কাজটা এটা দেখার জন্য। তো এভাবে গেল, যাওয়ার পর মাঝখানে আমি জেমসের সাথে প্রায় 5 বছর বাজাইছি আমি। এরপর বস আমাকে, আমাদের স্টিলার, আমার খুব কলিজার বন্ধু শাহিন, লিড গিটারিস্ট, বসের স্বীকৃতি পাওয়া মিউজিশিয়ান, মানে অসম্ভব ভালো বাজায়। তো ও ডিরকস্টার অনুষ্ঠানটাতে ওর উপর দায়িত্ব দিছে বস, যে তুই মিউজিশিয়ান কালেক্ট করে তুই একটু এটা গুছা। তারপর ওই আমাকে শাহিন ফোন করলো, ফোন করে বললো যে দোস্ত, তখন আমি নগর বাউলে নাই, আমি চলে আসছি, আমি আমার একটা ফ্যামিলির ঝামেলায়, আমি জেমস ভাইকে বললাম যে জেমস ভাই আমি পারবো না বস, আমাকে ছেড়ে দেন, আমি একটু ফ্যামিলির একটা জরুরি কাজে আমি চলে আসলাম। তো আমাকে শাহিন ফোন করে বললো যে দোস্ত, এই বাচ্চু ভাই ডিরকস্টার করতেছে একটা, ওখানে সব ম্যাক্সিমাম বাচ্চু ভাইয়ের গান হবে, এলআরবির গান, বাচ্চু ভাইয়ের গান। তো আমি বাচ্চু ভাইকে বলছি যে তুই ড্রামার, তুই হলে বেটার হইতো, কারণ আমরা স্টিলার 2টা ব্যান্ডের কাভার করতাম, একটা এলআরবি আর একটা তখন ফিলিংস ছিল, নগর বাউল হয়নি। আচ্ছা, এখন নগর বাউলটা তখন ফিলিংস ছিল। তো এইটার জন্য আমাদের ব্যান্ড খুব নাম করা ছিল তখন। তো বস ওকে বললো, আমাকে শাহিন থেকে যেটা শুনলাম, ও বললো যে বসকে বলছি, বস বললো রোমেল তো বড় ব্যান্ডে বাজাইছে, ও কি আর এটাতে বাজাবে? আমি বললি যে বসকে আমি এসে উত্তরটা দেই, আমি আসতেছি। তো আমি উঠে গেলাম তখন রাতে, ঢাকায় এসে স্পোর্টস জোনের ছিল প্র্যাকটিসগুলো,
তোমার ও এসে বললাম, বস বললো যে তুই সত্যি সত্যি আসছস? আমি যে বস আমার এত বড় স্পর্ধা হয় নাই, আপনি আমাকে স্মরণ করছেন, আমি আসবো না, আমি এত বড় হই নাই, এত বড় হতে চাইও না আমি। বলে না থ্যাংক ইউ। এই এই বাচ্চাদের সাথে আমার সরাসরি দেখা, আচ্ছা, মানে কথা বলা। এরপর থেকে এসে তো রকস্টার শেষ হলো, আর মিউজিক শেষ হলো, আমি চিটং যাব। বস আমাকে বললো তোর যদি তারা না থাকে, যদি একদিন আজকে থাকিস, তাহলে ওই প্রিন্স মাহমুদের এক সুরে, প্রিন্স ভাইয়ের সুরে একটা গান কথোপকথন, ওই গানটা আমার বাজানো ছিল প্রথম। বসের সাথে আমি, বসের কোনো কিছুতে আমি যুক্ত হচ্ছি আচ্ছা। স্টুডিওতে। হ্যাঁ ফিলিংসটাই তো অন্যরকম। হ্যাঁ আসলেই। তো আমি গেলাম, আমি বলছি বস আমার কোনো তাড়া নাই, আপনি আমাকে হুকুম করেন। বনা তুই তাহলে কন্ট্রোল রুমে যা, গিয়ে মাসুদ আমাদের সেকেন্ড লাইন গিটারিস্ট, হি ইজ মাই গুড ফ্রেন্ড, গুড বাড়ি আমার খুব বিপদের সময় ছিল তখন, আই লাভ হিম। তো বাজালাম আমি কথোপকথন গানটা, বাজানোর পর বস থেকে ছুটি নিয়ে চলে আসলাম। হঠাৎ তখন মানে এর মাঝখানে আবার বস সোলো কিছু প্রজেক্ট করতো, মানে শুধু এবি অ্যান্ড দ্য গ্যাং। তারপর বস একটা নাম দিল হু কেয়ার্স আমাদের নিয়ে, আমি, শাহিন, সুমন কল্যাণ, রানা বেস গিটার বাজাতো। তো এইভাবে আমাদেরকে নিয়ে উনি বেশ কিছু সোলো শো করলো। করার পর সেই বিশেষ মুহূর্তটা আসলো 16th অগাস্ট। আমি তো, আমার ফারাবি সেদিন আসলো পৃথিবীতে, আমি খুব টেনশনে ছিলাম, আচ্ছা কী হচ্ছে না হচ্ছে। যাক আল্লাহ সহি সালামত আমার বাচ্চাটা আসলো। তখনই ফোন আসলো যে তুমি ঢাকায় আসো, আর পেপারে দেখো, পেপারে একটা নিউজ দেখে তারপর উঠো গাড়িতে, বাকি কথা পরে হবে। কি ছিল সেই নিউজ? নিউজ হচ্ছে আমি জয়েন করছি এখানে, উনি আমাকে বলেন এটা। নাইস। এবং বেবির জন্মদিনে, হ্যাঁ, মানে হ্যাঁ ওই দিনই। মাশাআল্লাহ, দারুণ তো। হ্যাঁ। মানে খুবই কোইন্সিডেন্ট আসলে। কারণ ওনার জন্মদিন, বাচ্চু ভাইয়ের জন্মদিনের দিন উনি আপনার আমাকে বলছে, তুই তাড়াতাড়ি, ছেলে পৃথিবীতে এলো, তোর- এবং সেই দিনই আপনি জানতে পারলেন হ্যাঁ। যে আপনি এই দলের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ আসলে আই এম সাচ এ লাকি। পেপার ডিক্লারেশন দিয়েছেন, আপনি জানেনও না। না আমি জানিও না। বস বলে তুই পেপারে দেখে, বাট তুই রাত্রে তোর সাথে কাজ আছে, এটাও বলে। আমি তো দেখে পেপার নিয়ে আমি ওনার সাথে কথা বলতে আর পারছি না। তখন তো নিশ্চয়ই এত ইনস্ট্যান্ট নিউজ হয়ে গিয়েছে যে না মানে হ্যাঁ, চোখে পড়তো এখন না। তখন তো আর এই সময় ছিল না, তখন তো তুমি পেপার কালকে হ্যাঁ, বেরোবে, পেপার তারপর তুমি দেখবে দেখবে। তারপর। হ্যাঁ এরপর আর তো আর কি আসলাম, আসার পর বলে যে তোর ভাগ্য ভালো। আমার যে আসলে বস যাক নাইস একটা মেমোরিজ, মানে আসলে এটা খুবই কাকতালীয় এবং এটা মানে অন্যরকম একটা আবেগের জায়গা, এবং আপনি মন থেকে ভালোবেসেছেন, মন থেকে আমি চেষ্টা গানটাকে করছি। ধারণ করেছেন দেখেই কিন্তু হয়তো বা প্রকৃতি কোনোভাবে এটা কানেক্ট করেছে। আমি যদি একটু আপনাদের কাছে আসি, আমি বাপ্পি ভাইয়ের কাছে আগে আসবো, বিকজ আমি আপনার কাছে জানতে চাই, কনসার্টে নিশ্চয়ই অনেক মেমোরিজ আছে, কনসার্ট দেখেছেন, এটা ছোটবেলা তার থেকে। দর্শক হিসেবে তার কনসার্ট দেখেছেন, মানে আসলে তখন আমি তো সেই বাম্পার experience-টা কনসার্ট জানতে হতো চাই। আমাদের ছোটবেলায়, যেমন কনসার্টের ব্যাপারটা রোবেল ভাই যেমন শেয়ার করছিলেন, উনি গানটা শিখতে চান, ওই অর্থে সে বাচ্চু লাইক ভাইয়ের দ্যাট, ওটা লাইক দেখতে দ্যাট গেছে। আমিও শেখার জন্য, আপনি শেখার জন্য সাথে দর্শক হিসেবেও তো দেখেছেন। আমি তার যখন গান। মিউজিশিয়ান বা গিটার শিখি নাই তখন থেকে কিন্তু আমি ছোটবেলা থেকে কেন জানি ব্যান্ডের প্রতি আমার একটা আকৃষ্টতা কাজ করে ছোটবেলা থেকেই। হ্যাঁ, উনি বললো না, উনি এই যে কি কাঠির পুলিশের ইয়ার বাড়ি, হ্যাঁ, লাঠির বাড়ি খেয়েছে। আমিও কিন্তু টিকিট কেনার টাকা ছিল না একটা ইয়াতে, আচ্ছা। স্টেডিয়াম, আমাদের স্টেডিয়াম মনে হয় পেপসি কনসার্ট ছিল। আচ্ছা আচ্ছা তো ওখানে ভিতরে নগর বাউল, তখন ফিলিংস ছিল, নগর বাউল ছিল না, ফিলিংস, তারপর বেনসন এন্ড হ্যাজেস হলো ফার্স্ট, হ্যাঁ, হ্যাঁ, আতা টিটু ভাইরা, রাইট এটা স্টার সার্চের পর আপনাদের ইয়া হ্যাঁ, হ্যাঁ, আপনাদের আমরা স্টিলার বেশ- হলো, আমাদের ব্যান্ড স্টিলার Star Search-এর পরে, স্টার right. সার্চ, তোমার বিএনএইচ বেনসন আচ্ছা, হ্যাঁ, তখন একটা কনসার্ট হলো অনেক বড় করে, বাম্বারি কনসার্ট ছিল এটা মনে হয় নাকি, বেনসন এন্ড হ্যাজেস, বেনসন এন্ড হেজেস, আমরা বাম্বা- পেপসি পেপসি maybe Pepsi, না, স্পন্সর বেনসন এন্ড লাগবে, হেজেস এরকম ছিল। কিছু একটা হবে। তো আমি টিকিট করতে পারি না, আমি ওই যে অনেকে দেখি মই দিয়ে পেছন সাইড দিয়ে উঠছে, হ্যাঁ, ওই উঠতে গিয়ে দেখি যে পুলিশে রাবার বুলেট ছুড়ে, আমার আশেপাশে কিন্তু অনেকজন আহত হয়েছে এরকম। Crazy তো আমি তো, ভয়ে মানে ওই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখবো, আমি কিন্তু উঠে গেছি, আমার আশেপাশে দেখলাম, পরে দেখলাম যে অনেকে দেখি রাবার বুলেট খাইছে। হ্যাঁ, এখন তুমি ওকে মানছো না তো, তুমিও তো পাথর মারতেছো, ও কি করবে? হ্যাঁ, বুঝতে পারছি এভাবে মানে উঠে কেউ how much concert দেখছি আমি। crazy হ্যাঁ আসলে peoples are। আসলে কনসার্ট এভাবে দেখা হয়েছে আমার, এভাবে। তারপর হচ্ছে যে না,
এভাবে করতে হয়। তারপর গিটার তখন আমি শিখছি আর কি, শিখছি গিটার। আমার বস ছিলেন সাচ্চু ভাই কিন্তু এলআরবির এক সময়কারের হ্যাঁ, উনিও কিন্তু এলআরবিতে বাজিয়েছেন প্রথম চিরং থেকে। কেউ যদি এলআরবিতে বাজিয়ে থাকে, সেকেন্ড লাইন গিটারিস্ট ছিল সাচ্চু ভাই, উনিও মারা গেছেন। আচ্ছা, মারা গেছেন, এটা আমার ওস্তাদজি ছিলেন। তো আমি তো গিটার টুকটাক শিখছি, তো শিখছি আমি আসলে গ্রামারই শিখছি। হ্যাঁ, তো সাচ্চু ভাই কখনো কিন্তু মানে কোনো গান তুলে দিত না, গ্রামার শিখো, তুমি নিজেই গান তুলতে পারবে না, নিজেই করতে পারবে সব। আচ্ছা, কনসার্টে বাচ্চু ভাইয়ের কোন গানটার জন্য ওয়েট করতেন যে এই গানটা পারফর্ম করবে, এটা শুনতেই হবে? বাচ্চু ভাই নট অনলি স্পেসিফিক কোনো গানের জন্য, ওনার সব তারপরেও গানই থাকে না তালিকায় একটা গান তো ওনার সব ওই গানই ভালো গানটা লাগতো, গাইবেই। সব গানই ভালো লাগতো। শুনো, ওনারা একজন আইয়ুব বাচ্চু, একজন জেমস, মানে এরা দুই মরু, কিন্তু দুই মেরুর মানে এমন কিছু ব্যাপার আছে, তুমি স্পেসিফিক গানটার জন্য তুমি নিজেও ওয়েট করো না কিন্তু কখনো। না, ওনারা যাই করবে তাতেই আচ্ছা, যেটার আসলে জন্য আমি স্পেসিফিক ভাবে একটা গানের কথা বলবো, সেটা হচ্ছে ঘুমন্ত শহর গানটা। এই গানটাতে আমার কেন যেন মনে হচ্ছে অনেক কঠিন একটা গান। আমি এই কঠিন গানটা দুই লাইন শুনতে চাই এই প্লিজ। না কঠিন, আমি বলি আমার কথাটা শেষ করি। এই গান তুলতে গিয়ে কিন্তু আমার অনেক কিছু মানে অনেক ঝড়ঝাপটা গেছে আমার এই গানের। আমি টাফ তো। কোনোভাবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। প্রথম গিটার শিখি আমি কিভাবে, এটা তো কেউ আমাকে তুলে দিচ্ছে, সাচ্চু ভাই কিন্তু এই গানটা সম্পর্কে জানে, কারণ কম্পোজিশনের সময় কিন্তু সাচ্চু ভাইও ছিল। হ্যাঁ, গানটা মেবি সাচ্চু ভাইয়েরও কম্পোজিশন ইনক্লুডেড ছিল এটার মধ্যে, যা আমি একটু যতটুকু জানি, আমি সত্যি মিথ্যা জানি না অত কিছু। তো আমি সাচ্চু ভাই আমাকে কিন্তু কোনোদিন গানটা তুলে দেয় নাই, তুই আগে গ্রামার শিখ। হ্যাঁ, আমাকে কখনো এগুলো করতে, তো আমি ট্রাই করতে প্লাকিংগুলো শুনতে ওনাকে করতে তখন ক্যাপসুল 500 একটা অ্যালবাম বেরিয়েছে বাচ্চাদের। ক্যাপসুল 500 শোনা শুরু করলাম। বিপিতে হচ্ছে যে জেমস ভাইয়ের ফিলিংসের গান, আর হচ্ছে যে এপিতে হচ্ছে বাচ্চু ভাইয়ের গান। বাচ্চু ভাইয়ের প্রথম গান হচ্ছে হাসতে দেখো, ক্যাপসুল শোনা শুরু করলাম। ক্যাপসুলের মধ্যে আহা জীবন মনে হয় ক্যাপসুলেরই গান। প্রথম গান হচ্ছে যে হাসতে দেখো, তারপর ওখানে আরো বেশ কিছু সুন্দর নীলবেদনা গানটা ছিল, নীলবেদনা মনে ছিল না, নীলবেদনা। আচ্ছা, এগুলো শোনা শুরু করলাম, শুনে যতটুকু পারি আমি কট্টর তুলে ফেলছি, মানে অ্যালবাম শুনে অলওয়েজ কিন্তু শোনার মধ্যে থাকতাম। এরপর বেরোলো, তারপর আমি হচ্ছে যে ক্যাসেটের দোকান, তখন তো অডিও ক্যাসেট, তখন সিডি বের হয় না, অডিও ক্যাসেট। ঈদের সময় ওনারা অ্যালবাম বের করতে, অ্যালবাম একটা মিস দিতাম না, অ্যাডভান্স দিয়ে রাখতাম, যে বাচ্চু ভাই বা জেমস ভাইয়ের কোনো গান বের হলে ভাই আমাকে কিন্তু অ্যালবামটা দিতে হবে, কারণ গিয়ে খুঁজে পাইতাম না, অ্যাডভান্স দিয়ে রাখতাম। এরপর পরই বের হলো। আচ্ছা, এটা কমপ্লিট মোটামুটি, আমি এটা গান তোলা আমার হয়ে গেছে, তবে টুকটাক ব্যান্ড করে বাজাচ্ছি, বাইরে খ্যাপ মারছি, বাজাচ্ছি, এই গান বাজানো হচ্ছে। স্ক্রু ড্রাইভার বের হলো এরপর, হ্যাঁ, এলআরবি ফিলিংস ডুয়েট। এই স্ক্রু ড্রাইভার প্রথম গান হচ্ছে নীরবে, দিশাহারা এই হৃদয় আমার, নীরবে। আরো জোস গান ছিল, আমার গানগুলো মনে আছে, বাট কোন গানটার পর কোনটা আমার এখন এটা খেয়াল না, কিন্তু আমার তখন বেসিক্যালি অনেক শুনছি বাচ্চু ভাইয়ের মেমোরিজ, অনেক আপনাদের কাছ থেকে জানতে পারছি, এটা খুব মানে ভালো লাগছে। কিন্তু একটা গান এখন এই মুহূর্তে শুনতে খুব ইচ্ছা করছে, প্লিজ একটা গান শোনান। কোনটা? চলো আসলে বর্ষাকালটা শুনি না, সামনে বর্ষাকাল। প্লিজ। এই চোখে দুঃখটা নেমে এসেছিল কাল, শহর ছিল কাক ভেজা, মনে বর্ষাকাল। কাল তুমি ছিলে না, একটু সকাল বিকাল, মন বলে ছিলে না কতকাল। হে কাল তুমি ছিলে না, একটু সকাল বিকাল, মন বলে ছিলে না কতকাল। এই ঘরে নদীটা ভেসে এসেছিল কাল, বেপরোয়া ঢেউ ছিল হাওয়ায় বেসামাল। কাল তুমি ছিলে না, একটু সকাল বিকাল, মন বলে ছিলে না কতকাল।
ফারাবির কাছে আসতে চাই। ফারাবির তো কনসার্ট দেখার এক্সপিরিয়েন্স আছে, তাই না? একটু সেই এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই। এলআরবির কনসার্ট দেখবো, এটা আমার কাছে আসলে ঈদের মতো লাগতো। ঈদের মতো, মানে আমি ঈদের মতো? ঈদের মতো, মানে এই খুশিটা। তুমি তো তারপরে অনেক মানে খুব কম সুযোগ পেয়েছো হ্যাঁ। সেই জায়গা থেকে। তো আমি যতটুক মনে পড়ে, আমি বেশ কিছু কনসার্টেই গেছি এখন। মানে আমার সকালটা শুরুতে একদম সকাল সকাল বাবার সাথে উঠে যেতাম, গোসল করে নতুন কাপড় পরতাম আমি, যে আজকে আমি বস বাবার কনসার্টে যাব, ওনাকে দেখব। এটা ছিল আমার কাছে মানে একটা ঈদের মতো খুশি। ওনার সাথে যেতাম, মানে ওনার সাথে একই অফিসে বসে ওনার সাথে খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম, একই গাড়িতে করে এলআরবির সাথে ঢুকতাম। ও মাই গড, মানে স্পেশাল ট্রিটমেন্ট সে পেয়েছে। অবশ্যই, আর তোমাকে খুব অনেক আদর করতো। জেলাস হচ্ছে আমার, বুঝছো? দেন আমি বাবার সাথেই থাকতাম ফুল কনসার্টে, যতক্ষণ থাকতাম বাবার সাথে। বাবার পাশে একটা চেয়ার করে বসে আমি খালি বাবাকে দেখতাম আর ওনার বাজানো দেখতাম। দেন আমি হাওয়ায়, মানে এটাকে শ্যাডো প্র্যাকটিস বলে, আমি বাবাকে দেখতাম আর Shadow practice. হ্যাঁ বাবাকে ফলো করার চেষ্টা করতাম। ওভাবে ওনাকে দেখে বাবাকে দেখে আসলে এই আজকে আমার দুইটাই ইন্সপিরেশন আমার, বাহ, আমার very বাবা good. আর বস বাবা, ওনারাই। এই দেখে দেখেই শিখায় আর কি। এই আমার কনসার্টের এক্সপিরিয়েন্সও এরকমই। ফারাবি যে মেমোরিজটা শেয়ার করলো এবং আপনারাও যা শেয়ার করছেন, আমি বলতে চাই যে ফারাবি এই প্রজন্মের হয়ে আপনার ছেলে বলে কিন্তু সে এই এতটুকু পেয়েছে এলআরবির সান্নিধ্য বা ওর যে Yeah, বস exactly. বাবা বাচ্চু ভাইয়ের Exactly. কাছ থেকে দেখতে পেয়েছে এবং আপনারা যতটুকু দেখেছেন। নতুন প্রজন্ম কি এলআরবির কাছ থেকে তো কিছুই পাচ্ছে না বা পাবে না, বা তাদের কাছে আগামীর প্রজন্ম যে তারা কিন্তু এলআরবির কোনো মানে, আমি যদি সহজ কথায় বলি যে নতুন প্রজন্ম কি এলআরবিকে মনে রাখতে পারবে, মনে হ্যাঁ, রাখবে? পারবে। পারছে না কথাটা ঠিক না, কিভাবে? এখনো করছে, কিন্তু শুনছে ওরা। পুরনো গান শুনছেন, নতুন কিছুতে তো এলআরবি নতুন ব্যান্ড তো নেই। আসলে এগুলো আস্তে আস্তে হয়তো ওনার অনেক আনরিলিজ ট্র্যাক তো আছে, ওটা হয়তো আস্তে আস্তে আসবে। মানে আমি যেটা বলছি যে এই ব্যান্ড তো আর কনসার্ট করতে পারবে না, এই ব্যান্ডকে না, তো আমরা কনসার্টের মঞ্চে পাবো না, অনেক জায়গা থেকেই পাবো না এটা এলআরবি কে। দুঃখজনক হলেও সত্যি যে আসলে স্টেজে এই কারণেই কেউ পাবে না, কারণ বস ছাড়া এলআরবি কোনোভাবেই সম্ভব না। এটা হচ্ছে আমার মতামত, সম্ভব না। আমার সাথে বাকিরাও নিশ্চয়ই একমত হবে, কারণ এটা ওনার খুব নিজের যত্নে গড়া আমি একটা। যদি বলি যে আগে কনসার্টের যখন পোস্টার বেরোতো তখন কিন্তু সেখানে এলআরবি ব্যান্ডের নামটা থাকতো। অবশ্যই থাকবে। হ্যাঁ, এখন কিন্তু সেই বিষয়টা নেই। এটা দেখতে কষ্ট লাগে, কিন্তু কিছু কষ্ট লাগে কিন্তু কিছু করারই থাকবে না, মানে এরকমই হয়ে যাবে। এভাবেই তুমি করবা। এই কারণেই বাংলাদেশের প্রতিটা আইয়ুব বাচ্চুর ভক্তরা প্রত্যেকটাই একজন আইয়ুব বাচ্চু। রাইট। তুমি যেভাবে মন থেকে লালন পালন করছো, তুমিও যখন ওনাকে নিয়ে চিন্তা করো, ওনার গান নিয়ে চিন্তা করো, তখন তুমিও আইয়ুব বাচ্চু। যখন রানা ভাই আজকে এই প্রোগ্রামটা করছে, উনি কিন্তু এই প্রোগ্রামটা আমাদের এই প্রোগ্রামের ডিরেকশন producer, করতেছে, কিন্তু উনি আমার বিশ্বাস উনি ওনার মধ্যে নাই, কারণ উনি বাচ্চু ভাইকে দেখেছেন, খুব কাছ থেকে মিশেছেন। উনি কিন্তু এখন মানে এটা আই বিলিভ ইন দ্যাট ওয়ে যে প্রত্যেকটা আইয়ুব বাচ্চু ভক্তরা এক একজন আইয়ুব বাচ্চু। আর কেউ যদি মিউজিক শিখতে চায়, অ্যাকচুয়ালি মানে মিউজিক করবে নতুনভাবে, আসলে মিউজিক কিছু হওয়ার নাই। বাচ্চু ভাই কিন্তু একটা মানে বস কিন্তু একটা ইনস্টিটিউটই ছিল। ওনার যত গান আছে ওখানে যদি মিউজিশিয়ানরা ওগুলি তুলতে পারে, ওগুলি ট্রাই করে, হ্যাঁ ওখানে অনেক কিছু একটা মিউজিশিয়ানের জন্য একটা আইয়ুব বাচ্চুই যথেষ্ট। হ্যাঁ, একটা বাচ্চু যথেষ্ট। তো আমি যদি ভুল না করি যে বাচ্চু ভাইয়ের চলে যাবার পর এলআরবি ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে বালাম ভাইয়ের নাম এলো, তারপরে মিজান ভাই যুক্ত হলো, এরকম একটা বিষয়। তারপরে এবার এই জিনিসটা কন্টিনিউ হলো না, এই বিষয়টা কেন? এটা কন্টিনিউ আসলে হয় না, হচ্ছে কারণ কি ওটা ওই তোমার- জায়গায় হবে না। বস ওরা তো মানে বসের ধারাটা অনেক ডিফারেন্ট। এটা বালামেরও দোষ নাই, মিজানেরও দোষ নাই, হ্যাঁ, আচ্ছা। আমাদের দোষ নেই। মানে এটা ট্রাই করছি আমরা, আমি, মাসুদ, শামীম ভাই, স্বপন ভাই, এরা সবাই মিলে ট্রাই করছি, কিন্তু মানে হচ্ছে না, হওয়ার না আসলে। এই হচ্ছে না শুনলে একটু আক্ষেপ লাগে, কারণ কি এলআরবি ব্যান্ডকে আমরা কি আর সেভাবে এই প্রজন্ম দেখতে পাবে না? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ইনফ্যাক্ট মঞ্চে, বিশেষ করে আমি যদি বলি যে মঞ্চে আমরা এলআরবি ব্যান্ডকে পাচ্ছি না। এটার জন্য আসলে এলআরবির যারা এখন পৃষ্ঠপোষকতার মধ্যে আছে, তারা যদি একটা কোনো ডিসিশন বা কোনো কিছু নেই, তাদের উপরে এটা নির্ভর করে অ্যাকচুয়ালি। ঘুমিল না কাল সারা রাত,
এলো না কাল সারা রাত, তোমাকে ভেবে ভেবে, তোমার স্মৃতি ভেবে, তোমাকে নিয়ে কেঁদে, তোমার ছবি এঁকে, ঘুম এলো না আমার দু চোখে। কাল সারা রাত ঘুম এলো না কাল সারা রাত, সুখের স্মৃতি জানি ফুরিয়ে যাবে, একা করে আমায় দূরে চলে যাবে। একাকী আমি তখন শুধু বেঁচে রব, হাজার সুখের ভিড়ে একা দুঃখী হব, তোমাকে নিয়ে কেঁদে, তোমার স্মৃতি ভেবে, তোমার ছবি এঁকে, তোমাকে ভেবে ভেবে, ঘুম এলো না আমার দু চোখে, ঘুম এলো না কাল সারা রাত, ঘুম এলো না কাল সারা রাত। আমি যদি একটু জানতে চাই যে ফারাবি অনেকটা দেখার সুযোগ পেয়েছে, তো এলআরবির যে কনসার্ট নিয়ে যে উন্মাদনা ছিল না, এখন তো মানে হাতের মুঠোর দুনিয়া, বাট একটা সময় ছিল যে মানে মাইলের পর মাইল হেঁটে এলআরবির কনসার্ট দেখতে চলে আসতো দর্শক, এবং কনসার্ট ঘিরে দলের একটা অন্যরকম মানে প্রিপারেশন ছিল। এই গল্পগুলো একটু শুনতে চাই, আমাদের মজার গল্পটা শুনতে চাই আমি। আমাদের আসলে কনসার্ট বা কোনো সোলো, আমাদের এলআরবি নিজস্ব কোনো কনসার্টে যখন আমরা যেতাম, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা রাস্তায় কিন্তু মানে তোমার যদি ইন্টার ডিস্ট্রিক্ট করতাম, গাড়িতে যেতাম, তখন আমরা ডিজাইন করতে করতে যেতাম গানি। তোমার মনে করো কমন একটা গান, এটাকে ডিফারেন্টভাবে কীভাবে প্রেজেন্ট করা যায়, কিছু একটা বাজাবে বস, তখন আমি গাড়িতে তুই এটা এটা একটু, উনি আমাকে মুখে মুখে বলে দিত যে এটা এই বিটটা বাজা, আমি গিটার তোকে মুখে বলে দিচ্ছি এটা কি হবে। যেহেতু একটা গিটারিস্টের সাথে একটা ড্রামার অতপ্রতভাবে জড়িত, ডিজাইন কী হবে একটা ড্রামারকে অবশ্যই তোমার ইনফর্ম করতে হবে, ড্রামারকে ইনফর্ম না করলে পুরো সব কিছু তছনছ। কিন্তু এটা গেল নিজেদের প্রিপারেশন। আমি এবার আরেকটু জানতে চাই কি, যে ভক্তরা আছে না যে শার্টের মধ্যে লিখে আসছে এলআরবি, অথবা গায়ে লিখেছে, প্লে কার্ড নিল, হাত কেটে ফেললো, দর্শকদের সাথে মানে এলআরবির যে কানেকশনটা কনসার্টের এই খোলা মাঠে, এই মেমোরিজ গুলো জানতে চাই, একটু মজার গল্প শুনতে চাই। বলে তো শেষ করা যাবে না আসলে, দুইটা বলছি। আসলেই তাই। একটা হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম, তোমার আমরা ঢুকবো তো সেকেন্ড ফ্লোরে ছিল হচ্ছে বসকে নিয়ে, আমরা ওনাকে ওটা গ্রিন রুম করছিল ওরা, ওখানে ওখানে বস বসবে, আমরা স্টেজে গিয়ে সব ঠিকঠাক করে এরপর আমি এসে বসকে নিয়ে যাব। আমি বসকে নিয়ে ঢুকলাম, ঢুকে ওনাকে দোতলায় দিয়ে আসলাম, দিয়ে আসার পর হঠাৎ এক ছেলে দেখি সব ভিড়পাটটা ঠেলে এসে গুরু করে ওনার পায়ে পড়লো, আচ্ছা, প্যাঁচায় ধরছে উপরে বসে, ও যে রুম গ্রিন রুমে, হ্যাঁ হ্যাঁ, ওখানে যারা ওনাকে প্রোটোকল দিয়ে নিয়ে গেল, ওরা দেখলাম কয়েকজন এসে, আরো নিচ থেকে কয়েকজন এসে, ওরা 5-6 জন মিলে ওকে একটা কাঠের চেলা কাঠ দিয়ে ওকে বেধড়ক পিটালো, তারপরে সে ছাড়বে না। মানে আসলে এটা তো নিরাপত্তার স্বার্থে এটা করা এখন হয়েছিল। ওরা থাকে বলেই তো কনসার্টটা নিরাপদ হয়, আমরা নিরাপদ থাকি। তো পুলিশের ব্যারিকেড মানতেছে না, ওরা সামনে ঢুকবে, সামনে আসবে, হসপস লেগে গিয়ে স্টেজে জুতা মারামারি এই সেই এগুলো করে। এরকমও দেখছি বস এসে চুপ, আর চুপ, সবাই একদম চুপ, ও মাই গড, সবাই বসবি, সবাই বসে গেল। এগুলো সামনে না দেখলে তুমি, আমি দেখছি ভাই, বুঝছো যে মানে এটা আমি নিজেই তো মানে আমি কি দেখতেছি এগুলা, কন্ট্রোল পুরো স্টেডিয়াম না, একদম চুপচাপ। তারপর একটা দেখলাম হচ্ছে আসলে এই উত্তেজনাটা তো বসকে
দেখার জন্য, সো ওনাকে দেখলে তো দেখার থামবে, জন্যে, এটাই হ্যাঁ। স্বাভাবিক। নেক্সট তারপর বস ওকে জড়া ধরে কুমিল্লা যেটা বলতেছিলাম, ওকে আচ্ছা শুনে বলে আপনার এটা ওকে গায়ে হাত দিয়ে খুব খারাপ কাজ করছেন, ওরা তো আমাকে পায় না। হ্যাঁ ঠিক আছে, ও আপনাদের Protocol বিধিনিষেধ মানেনি। মানে নাই, ওকে এভাবে মারার এটার জন্য এই শাস্তি হতে পারে না। এটা আপনারা ওকে না, ওটা আমাকে অপমান করছেন আপনারা। তো এই হচ্ছে ওনার একটা ব্যাপার। আরেকটা বলতে চেয়েছিলেন। আরেকটা হচ্ছে যে তোমার 300 ফিটে আমাদের আমরা একটা কনসার্টে গেছিলাম, ওখানে এক পাগলা ছেলে বসের তোমার আয়ুব বাচ্চু ফ্যান ক্লাব, রক আইকন আয়ুব বাচ্চু, এভাবে ওরাই টিকায় রাখছে আসলে বসের সব কিছু। তো এদেরকে আমার সেলিউট মন থেকে। তো ওদের এক ছেলে তোমার ওই রনি, তো পাগলা, খুব বস ওকে পাগলা পাগলা ডাকতো। তো ওকে দেখছি আমি, ও বসকে বলতেছে আপনি আমার জান জান এভাবে বলতেছে, গিয়ে শার্টটা খুলে আগুন লাগাই দিল শার্টে, এরকম করতেছে। বলে না স্যার, তো বস গান থামাই দিয়ে বললো যে ওরে পাগলা তুই এটা কী করতেছিস, তুই তো খালি কিন্তু বাসায় যাবি কীভাবে খালি গায়ে। বলে না আপনি আমার জান, এই একটা শার্ট তো কিছুই না। তো দে আর লাইক দ্যাট। এটা আসলে ভালোবাসা। যেহেতু কনসার্টের এই গল্পগুলো শুনছি, কনসার্টে কিন্তু বসের একটা গান খুব জমে যেত, হাসতে দেখো গাইতে দেখো। আচ্ছা। প্লিজ এই গানটার দুটো লাইন আমার শুনতে খুব ইচ্ছে করছে, আমার মনে হয় দর্শকরা মুখে আছে শোনার জন্য। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। তোমার কাছে যদি একটু আসি যে মানে আসলে ব্যান্ড সঙ্গীতটা নতুন প্রজন্মের কাছে কেমন, তোমার জায়গা থেকে কি বলবে? আমি যদি আমার কথা বলি, আমি মানে একটু মিক্সড লিসেনার, আমি সব ধরনের গানই আমি শুনি। নতুন প্রজন্মের অনেক ব্যান্ডই আছে, আমার অনেক ফেভারিট ব্যান্ড আছে। তো নতুন প্রজন্মের কথা যদি বলি, আসলে মানে আমরা সব ধরনের গানই শুনি। আসলে আমরা সব মানে এক্সপেরিমেন্ট করি, প্রত্যেকটা জনরা এক্সপেরিমেন্ট করি। রক হোক, মেটাল, আপনার অল্টারনেট রক, অনেক ধরনের জনরাই তো আছে। তো হ্যাঁ, আমার মানে নিউ জেনারেশন বলতে আসলে কি মানে সবাই তো মানে আমাদের যারা লেজেন্ডরা আছে, আইয়ুব বাচ্চু স্যার, এরপরে স্যার জেমস আছেন, ওনাদেরকে দেখেই তো এখনকার প্রজন্মের ব্যান্ডরা অনেকেই আমরা ইন্সপায়ার্ড হই। তো ওই বলতে গেলে ওইটাই আর কি, মানে রুটটা ঠিক থাকলে মানে এরকমই। খুব সুন্দর করে বললো। আর বাপ্পি ভাইয়ের কাছে যদি একটু আসি, আপনি, আমার আয়োজন শেষ করতে হবে, ইচ্ছে করছে না বাট শেষ করতে হবে, যেতে যেতে আপনার কাছ থেকে যদি একটু শুনতে চাই ব্যান্ড এলআরবি সম্পর্কে, আইয়ুব বাচ্চু সম্পর্কে, আর ব্যান্ড সঙ্গীত সম্পর্কে। এবং প্রতিষ্ঠা বার্ষিকী গেল কিন্তু সত্যই প্রতিষ্ঠা বার্ষিকী না গেলেও এটা আসলে বাচ্চু ভাই সম্পর্কে আমি আর সবাই কিন্তু নোস দ্যাট, আমি আর নতুন করে কি বলবো, নতুন করে আসলে বলার কিছুই নাই, সবাই সব কিছুই জানে। বাচ্চু ভাই কী ছিল, আইয়ুব বাচ্চু এলআরবি কী ছিল সবাই জানে, এটা বলার মতো আসলে আর কিছুই নাই। যে স্মৃতিগুলো তো বললাম, স্মৃতিও বলে শেষ করতে হবে, এটা মিনিমাম না হলে 5-6 ঘন্টার একটা অনুষ্ঠান করতে হবে। বেঁচে থাকে তার কর্মে এবং অবশ্যই। গুণে, এবং এবং তিনি ওনার কর্মে উনি সেভাবেই বেঁচে থাকবেন সকলের 1000 বছর। মনে যুগে যুগে বসত করবেন। আয়োজন শেষ করতে হবে, আর রোমেল ভাইয়ের কাছে আমার আর কোনো দাবি দেওয়া নেই, একটাই দাবি আছে দাবি যে দেওয়া নেই actually। বাচ্চু ভাইয়ের একটা গানের সাথে আমি শেষ করব আজকের ঠিক আছে। তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন। প্লিজ এভাবে আমায় কাঁদিয়ে চলে যাবে আমি কোনোদিনও ভাবিনি, কিভাবে তোমার ক্ষমা করে ভুলে যাব আমি এখনো তা ভাবিনি।
দিশেহারা আমার মন এখন তোমাকে খুঁজে যায়, তুমি ছাড়া আপন কেউ নাই। দিশেহারা আমার মন এখন তোমাকে খুঁজে যায়, তুমি ছাড়া আপন কেউ নাই। এভাবে আমায় কাঁদিয়ে চলে যাবে আমি কোনোদিনও ভাবিনি, কিভাবে তোমায় ক্ষমা করে ভুলে যাব আমি এখনো তা ভাবিনি। দিশেহারা আমার মন এখন তোমাকে খুঁজে যায়, তুমি ছাড়া আপন কেহ নাই। দিশেহারা আমার মন এখন তোমাকে খুঁজে যায়, তুমি ছাড়া